আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সম্পর্কিত অষ্টম অধ্যায়ের এই লিফো ফিফো এর উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এইখানে প্রশ্নটি উপস্থাপন করেছি, অনেক বড় একটি উদ্দীপক। এর আলোকে ক, খ, গ তিনটা প্রশ্ন। ক নম্বরে বলেছে ঘাটতি অথবা উদ্বৃত্ত এককের পরিমাণ কত। উদ্বৃত্ত খুব কম হয়, ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মাল যে বেশি হয়েছে এটা খুব কমই হয়, সাধারণত শর্ট পড়াই বেশি। তো সেই জন্য ঘাটতি উদ্বৃত্ত আমরা নির্ণয় করব এখন। তো এইভাবে নির্ণয় করতে পারি। এই তথ্যগুলি আমি পরে পেজে নিয়ে যাই। যে প্রশ্নটা আমি এখানে লিখে রাখলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। প্রথমে ছক এইভাবে টানতে পারি। ঘাটতি এককের পরিমাণ নির্ণয়, বিবরণ, তারিখ বিবরণ, একক। এখন ঘাটতি একক নির্ণয় করার নিয়ম হচ্ছে এই তথ্য হতে আমরা কি করব, প্রারম্ভিকের সাথে ক্রয়গুলি যোগ করব আর ইস্যুগুলি বিয়োগ করব। প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস ইস্যু, তারপরে ফাইনালি একটা সমাপনী বের হবে। তারপর সেই সমাপনীর সাথে এই সমাপনী 700 কম্পেয়ার করে দেখব কত কম বা বেশি। কম হলে শর্ট পড়বে। ভালো করে লক্ষ্য করি। তো ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করব। প্রথমে যে কিছুক্ষণ আগে বললাম প্রারম্ভিক একক আছে 1200, এটা আগে লিখব। প্রারম্ভিক একক আছে 1200, সেটা আগে লিখব। প্রারম্ভিক জের বলে 1200 একক, ওটার সাথে লিখব যোগ এই যে ক্রয় 1000 একক, ক্রয় 1000 একক। আচ্ছা, একটা কাজ করি, সবগুলো লিখতে লিখতে যাই, যেগুলি বিয়োগ সেগুলি মাইনাস করে দিব। 8 তারিখ, ইস্যু না, ইস্যু করলে কমে যায়, সেজন্য ইস্যুটা মাইনাসের মধ্যে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ক্রয়গুলি এরকম স্বাভাবিকভাবে লিখব, কারণ ক্রয় করলে বাড়ে, তাহলে সেটা যোগ হবে। আর ইস্যু করলে চলে যায়, সেজন্য ইস্যুটা বিয়োগ বলে মাইনাস আকারে দেখাবো, ব্র্যাকেট দিলে মাইনাস হয়। আবার 12 তারিখেও কিন্তু ইস্যু, তাহলে 12 তারিখে ইস্যু লিখে এটাও কিন্তু মাইনাসের মধ্যে লিখব 700। 14 তারিখে কারখানা হতে ফেরত। এখন কারখানা হতে ফেরত এর ফলে মজুদ পণ্য বাড়বে না কমবে? কারখানা হতে ফেরত মানে কি, ফেরত এসেছে, ইস্যুকৃত পণ্য ফেরত এসেছে, অনেকটা বিক্রয় ফেরতের মতো। আর বিক্রয় ফেরতের ফলে কিন্তু সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পায়। তা এটা প্লাসের ঘরে প্লাস হবে, মাইনাস হবে না। ক্রয়গুলির পাশে প্লাস হবে আর এই ক্রয় ফেরতটার পাশে মাইনাস হবে। বাট বিক্রয় ফেরত, ইস্যুকৃত পণ্য ফেরত মানে কি, ফেরত এসেছে, এটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতটা প্লাস হয়, তাই এখানে আমরা মাইনাস দিই নাই। 18 তারিখ 900 একক ইস্যু করেছে, আবার সেটা মাইনাসের মধ্যে বসবে। 21 তারিখ 1200 একক ক্রয় করেছে, না 2100 একক, 21 তারিখ 2100, কি সুন্দর মিল আছে না? 2100 একক ক্রয় করেছে, তো 2100 নর্মাল লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে রেটগুলো লিখবো না, পাশে দাম দেওয়া আছে, না, এখানে একক নির্ণয় করতে বলেছে, তাই আমরা দাম লিখব না, রেট লিখব না। 23 তারিখে ইস্যু করেছে, 23 তারিখের ইস্যু নামে আবার মাইনাসের ঘরে লিখব 1600 ইস্যু। এবং 30 তারিখে সমাপনী মজুদ, এই সমাপনী মজুদটা আমরা লিখব না। না লিখে কি করব, এগুলো যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে একটা উত্তর পাবো। তার সাথে এটা কম্পেয়ার করে দেখব কম না বেশি। তো ক্যালকুলেটরের মাধ্যমে 1200 যোগ 1000 যোগ 300 যোগ 2100, 1 2 3 4টা যোগ করব। যোগ করে যা হয় সেখান থেকে ব্র্যাকেটে যেগুলি আছে এগুলি বিয়োগ করব। বিয়োগ করলে এইটা হবে 800 একক। এগুলি সব যোগ বিয়োগ করে দেখলাম 800 একক থাকার কথা, বাট আমাদের আছে 700 একক। এখন 800 থাকার কথা, আছে 700 একক সমাপনী, তাহলে 100 একক নাই। এখন অনেকের বলতে পারে কেন 100 একক কোথায় গেল? ওইটাই তো ঘাটতি হয়েছে, হয়তো নষ্ট হয়েছে অথবা বিভিন্ন কারণে ঘাটতি পড়ে না, তো ওই 100 একক ঘাটতি হবে। কীভাবে বের করব? এইটার সাথে এখন সমাপনীটা বাদ দিব, বাদ সমাপনী একক, এটাও ব্র্যাকেট দিয়ে রাখবো যেহেতু বাদ দিব। এবার 800 থেকে 700 বিয়োগ করে 100 একক, এটাই ঘাটতি হিসেবে গণ্য হবে, কারণ কম পড়েছে। থাকার কথা ছিল 800, আছে 700, কম হয়েছে, লস হয়েছে, তাই না? তো ঘাটতি হলে তো লস হবেই।
আবার আমরা উদ্দীপকের খ নাম্বারে বলেছিল সম্ভবত ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে, এই তথ্যের আলোকে। তো যাই আমরা উদ্দীপকে আবার ফিরে এলাম। খ নাম্বারে বলেছে 1, 3, 12, 14, 23 এই কটা লেনদেনে ব্যবহার করে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলেছে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো পদ্ধতি। যাই সমাধানের চেষ্টা করি। যদিও ইতিপূর্বে ফিফো পদ্ধতি দেখিয়েছি, এইভাবে আমরা ছক অঙ্কন করব। একটু দ্রুত অঙ্কন করে দিলাম ছক, সময় সেভ করার জন্য। এইটা কিন্তু নিচেরটা উত্তর, আর উপরে আমি এই উদ্দীপকের এইদিকে কিছু রেখেছি, এইদিকে কিছু রেখেছি, যাতে এটা দেখে দেখে আমরা সমাধান করতে পারি। মূলত এখান থেকে উত্তর, উপরের এইটুকু প্রশ্ন। উদ্দীপক পড়ি। প্রথমে জুন 1 তারিখ 2016, জুন 1। প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদটা সবসময় উদ্বৃত্তের ঘরে লিখতে হয়, তাই না? আমার আজকে মানে 7 কি 8 নাম্বার ক্লাস, তারা আমার ক্লাসগুলি নিয়মিত দেখো ওই অধ্যায়ের, তারা তো পারো। তারপরে বলছি 1200 একক উদ্বৃত্ত মজুদ, যেহেতু প্রারম্ভিক তাই 1200 এখানে লিখব, দর লিখব 5 টাকা 50 পয়সা এইখানে, এটা গুণ করে শেষের ঘরে লিখব। অর্থাৎ এইটা জাস্ট এখানে সেট করে দিলাম, এটা গুণ করে এখানে লিখলাম। 1 তারিখের পরে 3 তারিখ। 3 তারিখে আবার কিনেছে, তো ক্রয় লিখব। ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখব, ইস্যু করলে ইস্যুর ঘরে লিখব, আর যোগ বিয়োগ করে এই ঘরে লিখব, উদ্বৃত্তের ঘরে। অনেকটা খতিয়ানের মতো, চলমান জের ছকের। যাই সমাধানের চেষ্টা করি। ক্রয় করেছে 1000 একক, ক্রয়ের ঘরের এই পরিমাণের ঘরে লিখব 6 টাকা 60 পয়সা, এইখানে লিখব দরের ঘরে, এইটাকে এটা গুণ করে 6600 টাকা হবে। এখন ক্রয় করলে কিন্তু মজুদ পণ্য বাড়ে, উদ্বৃত্ত বাড়ে। তো নিয়ম অনুযায়ী এটার সাথে এটা যোগ করব, কিন্তু এই ফিফো লিফো পদ্ধতিতে যোগ হবে না। যোগ হলে অ্যাভারেজে হবে, গড়, বারযুক্ত গড় পদ্ধতিতে। কিন্তু ফিফো লিফোতে যোগ হবে না। যোগ না হলে কি হবে, এখানে 2 লাইন হবে। আগে 1 লাইন ছিল, আর 1 লাইন যুক্ত হবে আলাদা আলাদা করে। এইটা আমরা এই লাইনটা এখানে লিখব, কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব। এই 1200 এই লাইনটা জাস্ট এখানে লিখে নিলাম, যেহেতু এটা আগে আছে আগে লিখলাম। এর নিচে এই লাইনটা লিখব 1000 6 টাকা 60 পয়সা গুণ করে এইটা এখানে জাস্ট সেট করে দিলাম। এবার 12 তারিখে ইস্যু করেছে 700 একক ইস্যু। এখন 700 ইস্যু করেছে, ভালো কথা। রেট দুইটা আছে, উপরে আর নিচে। নিয়ম হচ্ছে ফিফো পদ্ধতিতে উপর থেকে আমরা বিক্রি করতে করতে আসব। তাহলে আমরা কি করব, এখন এই 1200 মধ্যে হতে একবারে 700 বিক্রি করতে পারবো। তাই এখানে লিখলাম, এখানে 700 লিখব, ইস্যুর ঘরে উপরের রেটটা 5 টাকা 50 পয়সা, এটা গুণ করে এখানে লিখব। আবারও বলছি, লক্ষ্য করি, 700 একক ইস্যু করেছি, ইস্যুর ঘরে লিখব। একবারে লেখা যাবে, কারণ এখানে 1200 আছে, 1200-এর মধ্যে 700 বিক্রি করা যাবে। এই রেটটা লিখব, আর এটা গুণ করে এখানে লিখব। এখন উদ্বৃত্ত কত থাকবে, 1200-এর মধ্যে কিন্তু 700 চলে গেছে। তাহলে উদ্বৃত্ত এই উপরের লাইনে থাকে 500, 5 টাকা 50 পয়সা দর, এইটা গুণ করে এখানে লিখলাম। তাহলে এই লাইনটার কাজ শেষ হলো। এখান থেকে যেটা চলে গেছে 700 বাদ দিয়ে বাকি 500 লিখেছি, আর এই রেট এখানে বসিয়েছি, এটা গুণ করে এখানে লিখেছি। আর নিচের লাইনটা যা আছে থেকে যাবে, নিচের লাইনটা যা আছে সব থেকে যাবে। এবার 14 তারিখ, কারখানা হতে ফেরত মানে বিক্রয় ফেরত বোঝায়, ইস্যুকৃত পণ্য ফেরত এসেছে। তা আমরা কারখানা হতে ফেরত মানে কি, আমরা এই যে এর আগের দিন যে রেটটা আমরা কারখানায় ইস্যু করেছি ওর মধ্যে হতে ফেরত এসেছে। অর্থাৎ আমরা এখন কি করব, ফেরত বলে, কারখানা হতে ফেরত বলে কোন ঘরে লিখব, ক্রয়ের ঘরে না ইস্যুর ঘরে? ফেরত যদি আসে তাহলে ক্রয়ের ঘরে লিখব 300 একক। এখন রেট কোনটা হবে, দাম কোনটা হবে? পাশে তো দাম নাই। দাম হবে এই আমরা যে দামে লাস্টে ইস্যু করেছিলাম, এই যে আমি 12 তারিখে ইস্যু করেছিলাম 5 টাকা 50 পয়সা রেটে, ওই মালই কিন্তু ফেরত আসবে, সেজন্য ওই রেটটা এখানে হবে। এবার এইটা গুণ করে এইখানে হবে, আবার এখানে লিখবে। এখানে লেখার সময় একটি বিষয়, সেটি হচ্ছে একই দামের যদি পণ্য হয় তাহলে ওই দাম আগে থাক আর পরে থাক সেটা ফ্যাক্টর না, যেখানে থাকবে তার সাথে যোগ হয়ে যাবে। যেমন 500 একক ছিল অবশিষ্ট,
আবার 300 একক ফেরত আসলো, একই রেটের মাল, কিন্তু এইটা হচ্ছে 5 টাকা 50, এটা 5 টাকা 50, যে 500 আর 300 যোগ করে 800 হবে। ভালো করে লক্ষ্য করি, কিছুক্ষণ আগে বলেছিলাম এইখানে বসলেই আলাদা লাইন হবে, কিন্তু রেট যদি এক হয়, দাম যদি এক হয়, তাহলে কিন্তু ওটার সাথে যোগ হয়ে যাবে যেখানে এই রেটটা থাকবে। যেমন 5 টাকা 50 পয়সা রেটের এইখানে আছে, তো এই 500 সাথে যোগ হয়ে 800 হলো, আর এখানে এই দামটা হবে 5 টাকা 50 পয়সা, এটা গুণ করে এইখানে হবে, আর নিচের লাইনটা যা আছে থেকে যাবে সব, নিচের লাইনটা কোনো পরিবর্তন হবে না, হুবহু থেকে যাবে। এবার আবার 23 তারিখে ইস্যু করেছে 1600 একক। আচ্ছা, 1600 একক কিন্তু উপরেও নাই নিচেও নাই, তাহলে কিভাবে কাজ করব? 1600 একক যখন আমরা ইস্যু করব তখন উপরেরটা আগে বিক্রি করব। দুইটা লাইন আছে, এক লাইনে 800 কেজি আর এক লাইনে 1000 কেজি। তো যেহেতু ফিফো পদ্ধতিতে আমরা অঙ্ক করতেছি, তাই উপরের এই 800 কেজি আমরা আগে বিক্রি করে দিব। 5 টাকা 50 পয়সা রেট, 4400, মানে এই লাইনটা আমার শেষ, বিক্রি করে দিয়েছি। কিন্তু আমি তো বিক্রি করবো মোট 1600, তার মধ্যে 800 কেজি ইস্যু করেছি, এখনও বাকি আছে 800। সেই 800 এই 1000-এর মধ্যে হতে নিব 800, এই 800-র পাশে দাম হবে এই রেটটা, এটা গুণ করে এখানে লিখব। এখন উদ্বৃত্ত কিভাবে লিখব? এইখানে লেখা মানে সেটি বিয়োগ করা, তাহলে এই 800 কিন্তু এখানে লিখেছে, তো এই 800 বাদ চলে যাবে, থাকবে না কিছু। আবার এই 1000-এর মধ্যে 800 নিয়েছি, তাহলে 1000 থেকে 800 বিয়োগ করলে 200 থাকে, আর রেট এখানে যা আছে তাই বসবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই 1000 থেকে 800 বিয়োগ করে 200 লিখেছি, তাহলে রেট থেকে রেট বিয়োগ করে তোর এখানে লেখার কথা, কিন্তু 6 টাকা 50 পয়সাতে 6 টাকা 60 পয়সা থেকে 6 টাকা 60 পয়সা বিয়োগ করলে তো 0 হবে, তাই না? সেজন্য রেট কখনো বিয়োগ হবে না। রেট এর পাশে যে রেটটা ছিল সেই রেটটা আমরা বসায় দেব, এটা গুণ করে এটা হলো, এবং এইটাই লাস্টের সমাপনী মজুদ হিসেবে গণ্য হবে। সবার শেষে এটাই কিন্তু উত্তর হিসেবে গণ্য হবে, 1320 টাকা সমাপনী মজুদ পণ্যের মূল্য, বিশেষ করে এই 23 তারিখের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারি। এই ছিল খ নাম্বারের উত্তর। তো গ নাম্বারে আমাদের আরেকটা প্রশ্ন ছিল, লিফো পদ্ধতিতে কোন কোন তারিখ যেন ছিল সেটা একটু দেখি। এই যে 1, 3, 28, 21, 23 তারিখের লেনদেনগুলি ব্যবহার করে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করে। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট মানে পরে এসে আগে যাবে, যেগুলো শেষে কিনেছি ওইগুলো আগে বিক্রি করব, এটা বোঝায়। যাই সমাধানের চেষ্টা করি। এভাবে আবার শক অঙ্কন করব। লিফো হোক, ফিফো হোক আর অ্যাভারেজ হোক, শক কিন্তু সেম, শকের কোনো পার্থক্য নাই। খালি এখানে লেখার সময় একটু এখানে লিফো লিখব। লিফোর বাংলা হচ্ছে পরের আসে আগে যায়, পরে আসে আগে যায়, লাস্ট ইন ফার্স্ট আউট। এবার দ্রুত বলবো একটু সময় সেভ করার জন্য। 1 তারিখটা কিন্তু আগের মতো প্রারম্ভিক উদ্বৃত্ত, কিছুক্ষণ আগে যেমন দেখিয়েছি এই উদ্বৃত্তর ঘরে লিখবো সেম আগের মতো, 1200 একক পরিমাণের ঘরে, আর 5 টাকা 50 পয়সা এটা গুণ করে এখানে লিখব। এবার ক্রয়ও কিন্তু আগের মতো, ক্রয়ও সেম, খালি ইস্যুর ক্ষেত্রে একটু আলাদা হবে। ক্রয় 1000 একক, এই ক্রয়ের ঘরে লিখব 6 টাকা 20 পয়সা, এটা গুণ করে এখানে লিখব। এখন ক্রয় করলে মজুদ পণ্য বাড়বে, তাই এটা আবার এখানে লিখব, তাই না? কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব। ক্রয় করলে তো এখানে লিখব, কিন্তু তার আগে এই উপরের লাইনটা আমি এখানে তুলে নিব, নামিয়ে নেব, তারপর এর নিচে এটা লিখব 1000, 6 টাকা 60 পয়সা, এইটা নিচে দাগ দিয়ে দিব। এই 3 তারিখ পর্যন্ত হয়ে গেছে। এবার 18 তারিখে ইস্যু করেছে 900 কেজি, তো আমরা 18 তারিখ লিখব ইস্যু। এখন 900 কেজি কিন্তু এবার আমরা নিচ থেকে বিক্রি করব, তো একবারে এখানে আছে 1000, 1000-এর মধ্যে হতে 900 কেজি বিক্রি করা যাবে, তো এখানে লিখব 900 কেজি, দাম লিখব নিচেরটা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন নিচেরটা লিখব? কারণ এই যে লিফো পদ্ধতিতে নিচ থেকে বিয়োগ হবে, নিচের রেটটা আগে লিখব, সেই জন্য এটা লিখলাম, এটা গুণ করে এখানে লিখব। এবার উদ্বৃত্ত কীভাবে লিখব? এখন আমি তো এই 900 নিচ থেকে নিয়েছি, তাহলে উপরের লাইনে কিন্তু হাত দিই নাই, উপরের লাইনে আমরা টাচ করি নাই,
সেজন্য এই 1200 এখানে থাকবে, এইটাও এখানে থাকবে, এটাও এখানে থাকবে। মানে এই লাইনটা আমার, এই লাইনে এই রেটের পণ্য আমার থেকে গেল। আর এই 1000-এর মধ্যে হতে 900 চলে যাওয়ার পর 100 থাকে, 6 টাকা 60 পয়সা ধরে, এটা গুণ করে এটা হলো। আবারও বলছি, 1200 যা আছে থেকে যাবে, 1000-এর মধ্যে 900 চলে গেলে 100 থাকে, সেটা এই রেট, এটা গুণ করে এখানে লিখলাম। এবার আবার 21 তারিখে আবার কিনছে 2100 কেজি, তো ক্রয় করলে এই 3 তারিখের মতো আবার এখানে লিখবে 2100 কেজি, 6 টাকা 75 পয়সা দর, এটা গুণ করে এখানে লিখব। এখন ক্রয় করলে কিন্তু লাইন বাড়বে এই উদ্বৃত্তের ক্ষেত্রে। কিভাবে লক্ষ্য করি, এই লাইনটা আবার এখানে লিখব, কিন্তু তার আগে এই 2 লাইন তুলে নিব। 1200 এইটা, এই লাইনটা তুলে নিলাম, তারপর 100 6 টাকা 60 পয়সা এটা, অর্থাৎ এই 2 লাইন হুবহু তুলে নিলাম। তার নিচে আবার এই লাইনটা লিখব 2100 6 টাকা 75 পয়সা 14,175 টাকা। অর্থাৎ ঘটনাটা হচ্ছে এইখানে কেনার ফলে আবার লাইন আলাদা বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল? আগে অলরেডি ছিল 2 লাইন, সেই 2 লাইন লিখে নিলাম, নতুন আর একটা লাইন যুক্ত হলো। 23 তারিখে আবার ইস্যু করেছে। ইস্যু করার সময় কিন্তু এবারও নিচ থেকে বিক্রি করব, কারণ এটি লিফো পদ্ধতি। তো নিচ থেকে যদি বিক্রি করি তাহলে ইস্যুর ঘরে লিখব একবারে 1600 কেজি লেখা যাবে। কেন 1600 কেজি লেখা যাবে? আমরা আছে এখানে 2100-এর মধ্যে 1600 বিক্রি করতে পারবো, তা এইটা আমরা আগে বিক্রি করলাম। এই সম্পূর্ণ না, এর মধ্যে হতে 1600 রেট হবে নিচেরটা। এবার এটা গুণ করে এখানে লিখলাম। এবার উদ্বৃত্ত কীভাবে লিখব? উদ্বৃত্ত কিন্তু এখন 3 লাইন হবে। কেন 3 লাইন হবে? এই 1200 একক এটা কি আমি বিক্রি করেছি? না, করি নাই। তাহলে এই 1200 একক যা আছে ইনটেক থেকে যাবে। এই 100 একক এটা কি বিক্রি করেছি? না, এটাও বিক্রি করি নাই। বিক্রি মানে ইস্যু বোঝায়, তাহলে এই 100 থেকে যাবে। 2100 বিক্রি করি নাই, 2100-এর মধ্যে হতে 600 আমরা, তাহলে কি করলাম, এই উপরের 2 লাইন যেহেতু এখান থেকে আমাদের ইস্যু করি নাই, তাই এই 2 লাইন হুবহু এখানে রেখে দিলাম। এবার 2100-এর মধ্যে থেকে আমরা 1600 বিলি করেছি। 2100-এর মধ্যে থেকে 1600 চলে গেলে সম্ভবত 500 থাকে, 500 একক, 500 লিখলাম। কীভাবে পেলাম? 2100 থেকে 1600 বিয়োগ করে 500, এই রেট যা আছে নিচেরটা নিচে থাকবে, এটা গুণ করে এখানে বলবে। এই লাস্টের লাইনে সবসময় এই দুটো গুণ করে বসে, অর্থাৎ এই 1 2 3 এই 3টা যোগ করে এখন উত্তর হবে লাস্টে, সমাপনী মজুত পণ্যের মূল্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।